নমস্কার বন্ধুরা, আমাদের তিনজনের চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের আরও দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের দুটো রেসিপি হলো, দেখো লাল শাক, কি সুন্দর টাটকা লাল শাক একদম। আজকের করব লাল শাক বাদাম দিয়ে ভাজা করব। আর দেখো আজকের দেখো দেশি ছোট ছোট জ্যান্ত তেলাপিয়া মাছের করব। সজনে ডাঁটা, এখন তো গরম পড়ে গেছে, মানে হালকা পাতলা রান্না খাওয়াই ভালো, তাই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে এই মাছটাকে ঝোল করব। তাই কিভাবে দুটো রেসিপি রান্না করি দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। তাহলে চলো আগে মাছগুলোকে আমি কেটে নিই। চলো মাছগুলো ভালো করে পরিষ্কার করে এবার কেটে নিই। এই মাছটা দেশি ছোটো ছোটো তেলাপিয়া মাছ হলে খেতে কিন্তু এই মাছটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট। আর এই মাছ কিন্তু খেতেও খুব ভালো লাগে। বড় বড় যে তেলাপিয়া মাছের থেকেও কিন্তু এই ছোটো ছোটো মাছের কিন্তু টেস্ট খুব সুন্দর। গরমের সময় তো যত জ্যান্ত মাছ হালকা পাতলা রান্না করে তত শরীরও ভালো থাকে, রিচ না খেয়ে। এখনও কিন্তু কানকগুলো পুরো একদম লাল টক টক করছে একদম মাছটা। বন্ধুরা আমার মাছগুলো কিন্তু সব কিন্তু কাটা হয়ে গেছে। এত ছোট ছোট মাছ তো ধরতে অসুবিধা হচ্ছিল বলে আমি কি করব, এইগুলো সব বটিতে কেটে নিয়েছি। আর এই পিলারটা নিয়েছি, তোমরা পারলে চামচটাও ব্যবহার করতে পারো। এই যে ছোটো ছোটো আঁশগুলো এই পিলারটা দিয়ে ঘষে নিলে তাড়াতাড়ি আঁশগুলো ছাড়িয়েও নেওয়া যাচ্ছে, আর আঁশগুলো একদম পরিষ্কারভাবে ছাড়ানো যাচ্ছে। তাহলে চলো আমার মাছগুলো সব কাটা রেডি একদম পরিষ্কার করে। এবারে চলো সব ধুয়ে নিই, জায়গাটা পরিষ্কার করে তারপরে রান্নাটা এবার রেডি করবো। পরিষ্কার করে ভালো করে একবার জলেতে ধুয়ে নিলাম। এবার আমি প্রত্যেকবারই বলি যে মাছের মধ্যে নুন দিয়ে ভালো করে চটকে ধুলে গায়ে থেকে যে লাল লাল ভাব দেখলে মাছটার নুনটা দিয়ে ধুয়ে দেবে, মাছের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। ভালো করে আগে উগড়ে নেব। উগড়ে নিলে কী হয়, মাছের ভিতরে যে লাল লাল ভাব পরে মাছটা দেখবে কতটা দেখবে কালার দেখবে পুরো চেঞ্জ হয়ে গেছে। পরিষ্কার করে ধুয়ে নেবে, বাইরে উগড়ে নিলাম। জলটা দিয়ে তোমরাও এরকমভাবে প্রত্যেক মাছ এরকম নুন দিয়ে ভালো করে জলেতে ধুয়ে নেবে, দেখবে মাছটা দেখবে কত পরিষ্কার হয়ে গেছে। তোমরা এরকমভাবে নুন দিয়ে নোনা মাছ হোক আর দেশি মাছ হোক এরকমভাবে পরিষ্কার করে মাছ ধুলে গায়ে থেকে লাল লাল ভাবটা উঠে গিয়ে মাছটাও কতটা পরিষ্কার চকচক করছে। এরকমভাবে সব মাছগুলো আমি ভালো করে ধুয়ে নেব। ডাক্তাররাও বলে যে এখন এই বড় বড় মাছের থেকে এই যে ছোটো দেশি মাছ জ্যান্ত মাছ কিন্তু খাওয়া কিন্তু ভালো। তাহলে মাছগুলো সব পরিষ্কার করে ধোয়া হয়ে গেল, নুন দিয়ে পরিষ্কার করে ধুয়েছি বলে দেখো মাছগুলো পুরো একদম পরিষ্কার চকচক করছে একদম মাছগুলো। তাহলে চলো এবার মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মাছগুলো ভাজার জন্য গ্যাসের সামনে। তাহলে চলো আগে মাছেতে আগে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মিশিয়ে নিই। চলো হলুদ দিলাম আর নুন দিচ্ছি। নুন দিয়ে ভালো করে মাছটাকে নুন আর হলুদ ভালো করে মাছের সাথে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম, হাতটা ধুয়ে। মাছগুলো আমি কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার মাছগুলোকে ভাজবো। মাছ ভাজার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই। চলো গ্যাসটাকে ধরিয়ে কড়াইটা বসিয়ে দিই। গ্যাসটা ধরিয়ে দিলাম, এবারে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দেবো মাছ ভাজার জন্যে তেল। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে মাছ ভাজার জন্য তেল দিয়েছিলাম। তেলটাও কিন্তু পুরো একদম হিট গরম হয়ে গেছে, একদম মাছ ভাজার জন্য একদম উপযুক্ত হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এই মাছগুলো, ছোটো ছোটো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম ভাজবে। এদিকে মাছটা ভাজা হোক, ততক্ষণে আমি মাছের ঝোলের জন্য কী কী নিয়েছি তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি বড় বড় সাইজের দেখো আলু নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, জিরে, দুটো টমেটো, দুটো পেঁয়াজ, আদা আর এই সজনের ডাঁটা। গরমকাল তো এখন বেশি রিচ খাওয়ার দরকার নেই, হালকা পাতলা রান্না, এটাতে কোনো বেশি মশলা গেছে না, শুধু জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম পুরো পাতলা মাছের ঝোল। তাহলে চলো আগে আমি সজনে ডাঁটা আলুগুলো সব যা যা লাগবে কেটে নিই বেটে নিই, ততক্ষণে মাছটাও ভাজা হয়ে যাবে। ভাজা হোক।
তাহলে এদিকে আমি সব সবজি মানে ডাঁটা আলু পেঁয়াজ টিয়াজ যা যা লাগবে সব কেটে নেবো। সঙ্গে নিয়ে নিয়েছি জল, নিয়ে নিয়েছি থালা, কেটে একবার ধুয়ে সব হাতের কাছে নিয়ে চলে এসেছি। এবার চলো তাহলে সব কেটে দিলাম। এবারে গুছিয়ে নিয়ে হাতের কাছে নিয়ে বসলে তাড়াতাড়ি হয়ে যায় কাটাকুটিটা। জলের জন্য কিন্তু এরকম লম্বা লম্বা করে ডাঁটাগুলো কেটে নেবো, নিয়ে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিলাম। একেবারে হাতের কাছে সব কিছু নিয়ে গুছিয়ে বসলে তাড়াতাড়ি হয়ে যায়। সঙ্গে সঙ্গে ধুয়ে তুলে দেবো, কারণ বেশিক্ষণ এইসব সবজি জলের মধ্যে রাখা। আমি কিন্তু কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু জলে বেশিক্ষণ রাখলাম না, কারণ ডাঁটাতে তো জল টেনে নিলে ডাঁটাটা পুরো একদম সেই জল টেনে নেবে, তাতে সেই জলসা হয়ে যায় ডাঁটাটা। এই জন্য সঙ্গে সঙ্গে কেটে পুরো পরিষ্কার করে ধোয়া হয়ে গেল। এবার কেটে নেবো এই আলুটা। এই আলুটা একটা বড় হলে কী হবে, দুটো আলুর সমান একটা এই বড় আলু। আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে। আলুটা কিন্তু মাছের ঝোলের মতন আমি লম্বা লম্বা করে কেটে নেবো, কারণ মাছের ঝোলের আলু কিন্তু লম্বা লম্বা করে কাটবে, দেখতেও ভালো লাগে। আর এরকম লম্বা লম্বা করে মাছের ঝোলের আলু কিন্তু আমি লম্বা লম্বা করে কাটবো, যেন ডাঁটাও লম্বা আর আলুটাও এরকম লম্বা লম্বা করে কাটলে বেশ দেখতে একটা মানানসই হলে জিনিসটা দেখতেও ভালো লাগবে। এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিলাম। দেখো একটা আলু, দেখো বড় আলু, দেখো কতগুলো অনেকটা হয়ে গেছে। আলুগুলোকে ভালো করে এরকমভাবে পরিষ্কার করে কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিলে আলু থেকে একটা দেখবে লাল লাল একটা দাগ হয়। শুকনো কেটে রাখলে সেই দাগটা হবে না, জলে সঙ্গে সঙ্গে আলুগুলো ধুয়ে রাখলে পুরো পরিষ্কার হয়ে যায় আলুগুলো। একটা বড় আলু কতগুলো হয়ে গেল পিস। চলো এবার পেঁয়াজগুলোকে পেঁয়াজটা ছাড়িয়ে নিলাম, জলের মধ্যে ভালো করে ধুয়ে নিলাম। সব জিনিসই জলে ধুয়ে পরিষ্কার ধুয়ে নিলে বেশ পরিষ্কার দেখতে হয়। বেশ ছোটো করে ফুটে রান্নার সময় সব কিছু কেটে বেটে হাতের সামনে গুছিয়ে নিয়ে বসলে কিন্তু রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়, আর সব জিনিস হাতের কাছে থাকে, গুলিয়ে গিয়েও যায় না। পেঁয়াজগুলো আমার সব কিছু কাটা হয়ে গেল। এইবারে কেটে নেবো দুটো টমেটো দুটো আগে থেকেই ধুয়ে নিতে হবে। টমেটো কাটার আগে এই গোটাটা, এই যে গোটার মুখটা থাকে এটাকে আগে কেটে নেবো, না হলে এটা প্রত্যেকবারই বলি এই গোটাটা থাকলে এই টমেটোটা গলে না, আর এই গোটাটা কেমন শক্ত শক্ত হয়ে থাকে। টমেটোগুলো আমার কাটা হয়ে গেল। এবার এই আদাটাকে ভালো করে ছাড়িয়ে নেবো। আদাতে এত পরিষ্কার করে ছাড়াতে হবে যেন খোলা না থাকে, খোলা থাকলেই কিন্তু তরকারিটা তিতো হয়ে যাবে। আদা দিতে হয়, এরকম কেটে নেবো। এরকম ছোটো ছোটো করে আদাটাকে কেটে নেবো, তাহলে বেশি বাড়তে বেশিক্ষণ সময় লাগে না, ছোটো ছোটো করে কেটে নিতে হবে। দেখো কাঁচা লঙ্কাগুলো দেখো আগে থেকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে বোটাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। সেরকম লাল লাল পাকা পাকা লঙ্কা হলে আরও ভালো হতো, কিন্তু সবটাই লাল লাল পাকা পাকা লঙ্কা পেলাম না। কাঁচা পাকা মিশিয়ে কাঁচা লঙ্কা কিন্তু তরকারি খেতে কিন্তু ভালো লাগে, আর এই গরমের সময় কাঁচা লঙ্কা তরকারি সবাই ভালো। সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এবার মাছটাকে দেখো আমি একটি ভাজতে দিয়ে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, এই মাছ ভাজা তেলেতেই কিন্তু মাছের ঝোলটা করে নেব। এবার মাছ ভাজার তেলের মধ্যেই আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার মধ্যেই আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা সুন্দর করে তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। পেঁয়াজটা ভাজাটা মুড়ে দিতে হবে।
পেঁয়াজটাকে নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো এই আলুগুলো। সব আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে, আগেই তো পেঁয়াজের মধ্যে তো নুনটা দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজ আর আলুটা ভালো করে সুন্দর করে ভাজা হয়ে যাক, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ততক্ষণে আমি চলো জিরে আদা কাঁচা লঙ্কা মশলাটা বেটে আসি। এটা পেতে দিয়েছি, দিয়ে এর মধ্যে দেখো জিরেটা দিয়ে দিচ্ছি। আগে জিরে একটু ভালো করে বেটে নিয়ে তারপরে আদা কাঁচা লঙ্কাটা ওর সাথে বেটে নেব। এবারে এই আদা আর কাঁচা লঙ্কাগুলো ওর সঙ্গে বেটে নেবো। আমি কাঁচা লঙ্কাটা একটু আজকে একটু বেশিই দিয়েছি, যেহেতু গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার হবে না, শুধু কাঁচা লঙ্কা। দেখো এখানে আমি সবুজ আর লাল কাঁচা লঙ্কা নিয়েছি, লাল কাঁচা লঙ্কাটা দিয়েছি কালার আসার জন্যে, আর কাঁচা সবুজটা দিয়েছি একটু ফ্লেভারের জন্যে। দুরকম মিক্স করে নিয়ে মাছের ঝোলটা করবো, তাতে টেস্টটা মাছের ঝোলের আরও ভালো হবে। তোমরাও এরকম দুরকম কাঁচা লঙ্কা ব্যবহার করবে। আমার তাহলে জিরে আদা কাঁচা লঙ্কাটা ভালো করে বাটা হয়ে গেল, এবার একটা বাটিতে তুলে নেব। আর এই যে জিরে আদা কাঁচা লঙ্কাটা সব তো লেগে রয়েছে শিলের মধ্যে, এটাকে ধুয়ে আমি ভালো করে এই বাটিটার মধ্যে শিল ধোয়া জল দিয়ে দিলে নাকি, শিল ধোয়া জল নাকি তরকারিতে দিলে তরকারির টেস্টটা নাকি খুব সুন্দর হয়, বাড়ে। সেটা আমার মারা বলতো, কিন্তু অ্যাকচুয়ালি শিল নোড়ার জল নাকি মশলাটা নাকি ধুয়ে নাকি তরকারিতে দিলে তরকারির টেস্টটা নাকি খুব ভালো হয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মনে হয় তা নয়। কারণ ওই শিল নোড়ার মধ্যে যে মশলাটা থাকে, সেই মশলাটা কী হলো, আমরা সেই শিলটাকে ধোয়ার পরে সেই মশলাটা তখন অনেকটা নষ্ট হয়ে গেল। সেইটা যাতে না নষ্ট না হয়, তাই জন্যই বলে যে শিল নোড়াতে যে মশলাটা বাড়লাম, সেই যে মশলাটা লেগে থাকে সেটা জল দিয়ে ধুয়ে দিলে তরকারি নাকি টেস্টটা বাড়ে। তা সেটাই আমরা শুনে আসছি। মশলাটা বেটে নিয়ে রান্নার কাছে চলে এলাম, তোমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছিলাম যে পেঁয়াজ আর আলুটা ভালো করে আমি ভাজতে দিয়ে দিয়েছি। চলো গ্যাসের ফ্লেমটাকে আমি আস্তে করে দিয়ে গেছি, দিয়ে আলুটাকে ভাজতে দিয়েছি। দেখো আলুটা সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি যদি গ্যাসটা যদি জোরে দিয়ে যেতাম মশলা বাড়তে বাড়তে আমার আলুটা মনে হয় পুড়েই যেত, তাহলে তরকারিটা না হলে আলুগুলো আমার একদম সব পুড়েই যেত, তরকারিটা করাই হতো না, খাওয়া হতো না। তাহলে চলো এবার কিন্তু আমি যেহেতু চলে এসেছি, এবার গ্যাসের ফ্লেমটা আমি জোরে দিয়ে দিচ্ছি। আলুটাও দেখো অর্ধেকটা কিন্তু ভাজা হয়ে গেছে, যে অলরেডি কিন্তু আলুটা দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে এই যে সজনে ডাঁটাগুলো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে তো আগেই দিয়ে দিচ্ছি, সেইগুলো আমি এবার এই আলুর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সজনে ডাঁটাটাকেও ভালো করে একটু ভেজে নেব। দেখো সজনে ডাঁটাটা এবার ভালো করে একটু আলুটার সঙ্গে একটু ভেজে ভেজে নেব। সজনে ডাঁটাটা কিন্তু আলুটার মতন কিন্তু অত বেশি ভাজবো না, সজনে ডাঁটা একটু হালকা একটু ভাজবো, তার জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি, কারণ ডিমটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই জন্য আমি হালকা করে ডাঁটাটা একটু ভেজে নেবো হালকা করে, তারপরে আমি সব উপকরণগুলো এক করে দিয়ে দেবো। ডাঁটাগুলোকে তো হালকা করে ভাজার জন্য দিয়েছিলাম, বেশি ভাগাটা করে দিচ্ছি, ডাঁটাটা বেশি ভাজছিলাম। দেখো ডাঁটাগুলো এবার ঠিক আছে, হালকা হালকা কিন্তু ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজা যাবে না ডাঁটা। এবার এই ডাঁটার মধ্যে দিয়ে দেবো আমি এই কুচনো টমেটোগুলো দিয়ে ভালো করে ভাজবো। টমেটো দিয়ে ভালো করে ভেজে নেবো। এবারে দিয়ে আমি কিন্তু এবার টমেটোর উপরে কিন্তু হলুদটা দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেবো, যাতে না হলুদের গন্ধ না থাকে, আর টমেটোটাও কিন্তু গলে যাবে। আর মাছের ঝোলের মধ্যে তো হলুদের গন্ধ থাকলে কিন্তু তরকারিটা খেতেও ভালো লাগবে না। দেখো ভালো করে ভাজতে ভাজতে কিন্তু টমেটোটাও গলে গেছে, আর হলুদটাও পুরো সবজিটার সাথে পুরো মিশে গেছে, যে সুন্দর একটা ভাজাও হয়ে গেছে। দেখো তরকারিটা কত সুন্দর কালার এসে গেছে মাছের ঝোলটা। এবারে দিয়ে দেবো এই জিরে আদা কাঁচা লঙ্কাটা দিলে আরও দেখবে তরকারিটা কালারটা দেখবে একদম চেঞ্জ হয়ে যাবে। দেখো এই সময় কিন্তু এইরকম গরমকালে এইরকম কিন্তু হালকা পাতলা ঝোল খেতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। একদম রিচ খাবার, একদম গরমকালে না খাওয়াই ভালো, যতটা কম খাওয়া ততই ভালো। আর বাচ্চাদের করতে তো এই গরমকালে আমরা কিন্তু দেখো নিজেদের শরীর একটু অসুস্থ, এই গরমের মধ্যে কিন্তু ঘরে ঘরে সবাই কিন্তু অসুস্থ, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চারা স্কুলে যাচ্ছে গরমের মধ্যে, তো যত ওদের হালকা পাতলা রান্না খাওয়ানো যায় ততই কিন্তু ভালো। আমারও ঘরে একটা বাচ্চা রয়েছে, তাই জন্য আমি চেষ্টা করি সবসময় এই গরমের মধ্যে। আজকে যেমন সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করলাম, পরের বারে তোমাদেরকে অন্য রেসিপিতে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, যত পারবো এখন মশলা কম দিয়ে হালকা পাতলা রান্নাটাই সবাই ভালো, বিশেষ করে বাচ্চাদের জন্য।
তরকারিটা কিন্তু ওটা কিন্তু আমার মুখের টেস্টটা আমার জন্য কিন্তু আমরা যে পাতলা মানে যে অনেক যে জল পাতলা জল দিয়ে দেবো তা কিন্তু না, এবার তরকারিটার টেস্ট আনার জন্য যে ওদেরও মুখে ভালো লাগবে যে খেতে, তবেই কিন্তু সেরকমভাবে কম মশলা দিয়ে, মেন হলো মশলাটা, আমি মশলাটা যত কম ব্যবহার করব ততই ভালো তরকারি। আমার ভিডিওতে তোমরা অনেকদিনই রান্না দেখেছো, আমি কিন্তু দেখেছো আমি কিন্তু গুঁড়ো লঙ্কা বেশি, গুঁড়ো মশলা বেশি অ্যাড করি না। আমি বেশিরভাগ আদা কাঁচা লঙ্কা যাই করি মশলা একটু বেটে নিই, আর যেগুলোতে গুঁড়ো লঙ্কা বলো বা গরম মশলা যেগুলোতে না দিলে নয় সেগুলোতে আমি একটু ব্যবহারটাই করি। এছাড়া কিন্তু আমি গুঁড়ো মশলা কিন্তু আমি একদম নিজেও কিন্তু পছন্দ করি না। আর আমার ঘরে একটা বাচ্চা রয়েছে, আমি তার কথা ভাবি যে যতটা পারবো যে মশলাটাই ধরো জিরে আদা এগুলো কিন্তু আমি বেশিরভাগ তরকারিতে করি, আর ওইগুলো কিন্তু আমি বেটেই নিই। কোনোদিন আমি কিন্তু জিরে গুঁড়ো টুড়ো নিই না, আমার পছন্দ নয়, আর আমিও পছন্দ করি না যে তরকারিতে দিয়ে তার টেস্টটাও বাজে হোক, আর ছেলের বড় বাচ্চাদের খেয়ে যাতে শরীরটা অসুস্থ হয় বা কিছু, আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না। আমি চাই যে বেটে হালকা পাতলা রান্না করে যতটা পারবো তোমাদেরকেও দেখানোর জন্য, আমারও ঘরে বাচ্চা রয়েছে যেন তারা যেন বিশেষ করে আমাদের তো রান্না বান্না করা মানে কি বাচ্চাদের জন্যে, যাতে ওরা যাতে খেয়ে যাতে সুস্থ থাকে সেই চিন্তাটা আমাদের সবসময় মাথায় রেখে তাই রান্না করার সময় একটু হালকা পাতলা গরমের সময় রান্না করে দেখবে বাচ্চাদেরও এমনভাবে রান্নাটা করবে দেখবে ওদেরও মুখে ভালো লাগবে আর শরীরও দেখবে সুস্থ থাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু সব সবজি মশলা সব কিন্তু ভালো করে ভাজা হয়ে গেল। এবার শুধু জল দেওয়ার আগে আমি সামান্য একটুখানি চিনি দিচ্ছি, চিনি দিলে কি হয় তরকারিটার কালারটাও ভালো হয়, টেস্টটাও ভালো হয়। তোমরা তো দেখেছো আমি প্রত্যেক তরকারিতে আমি একটু চিনি ব্যবহার করি, দিয়ে চিনিটা দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম, দিয়ে এবারে আমি জল দিয়ে দেবো। দেখো আমি জল নিয়ে নিয়েছি, জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না কারণ আলু আর ডাঁটা কিন্তু ডাঁটা তো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঝোলটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে তুলে মাছ দেখো আমি মাছের ঝোলটা দেখো সব ফুটে গেছে একদম পুরো টকবক করে একদম মাছের ঝোল ফুটছে। এইবার এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো এই ভাজা মাছগুলো। তাহলে এই মাছগুলোকে আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে কিন্তু আমি ভালো করে ফোটাবো, কারণ মাছের মধ্যে যে তেলটা থাকে যেন ঝোলের সাথে পুরো মিশে যায়, তাতে তরকারির টেস্টটা আরও ভালো হয়। এবার আমি তাহলে ঢাকাটা দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে দেবো, যাতে আস্তে আস্তে বেশ মাছটা ওর সঙ্গে বেশ মিশলে তেলটা আস্তে আস্তে বেরিয়ে এসে মাছের ঝোলের সাথে মিশে যাবে, মাছের ঝোলটা টেস্টটা অনেকটা ভালো হবে। তাহলে চলো মাছের ঝোল তো রেডি হয়ে গেছে অলরেডি, মাছ দিয়ে দিয়েছি। এবার চলো তোমাদেরকে ওই বাদাম দিয়ে লাল শাক ভাজাটা করিয়ে নিই। তাহলে চলো শাকটাকে আগে, শাকটা আমি তোমরা সবাই কাটার পরে শাকটা দাও, কারণ লাল শাক কিন্তু কিচকিচ করে, দেখবে কেটে কিন্তু কুচিয়ে কাটার পরে কিন্তু ধুলে কিন্তু দেখবে তাও দেখবে একটা শাকটা কিচকিচ করে, কারণ এই যে গোড়ার মধ্যে যে কাদা থাকে ধুলো বালি থাকে তো সেগুলো পরিষ্কার করে কিন্তু ধোয়া হয় না। তার জন্যেই বলবো কাটার আগে এই গোড়াটাকে আমি কেটে ফেলে দেবো, তাহলে অনেকটা ময়লাটা চলে গেল। দিয়ে ভালো করে জল দিয়ে ভালো করে দুবার ভালো করে ধুয়ে নেবো, আর ধোয়ার পর কাটার পরে ধুলে না যে গুণটা সেটা কিন্তু থাকে না। তার জন্য আমি চলো এগুলোকে আগে ধুয়ে নিই। আমি গোড়াটাকে দেখো এই যে বাঁধা রয়েছে তো ছোটো ছোটো নেওয়া যায়, এইখান থেকে এই যে কেটে ফেলে দিলাম, মানে এর যে ভিতরে যে কাদা নোংরা তাই দেখো এই দেখো পড়ে গেল, এই যে কাদা এইটা তাহলে চলে গেল, মানে অনেকটা ময়লা হলো। দিয়ে আমি জলের মধ্যে এই ভালো করে জল একদম পুরো মুখোমুখি নিয়ে নিয়েছি, নিয়ে দেখো আমি ভালো করে একদম সুন্দর করে একদম মিশে ভালো করে ধোবো যাতে না কাদা না থাকে। আমি কিন্তু কাটার পরে আর ধোবো না, ধুয়ে ভালো করে একটুখানি করে নেবো। দেখো শাকগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এই চুবড়িটা নিয়ে নিয়েছি, চুবড়িটার মধ্যে ভালো করে ধুয়ে জলটা ঝরে গেলে শাকেতে অনেকটা জলটাও বের হবে না, ওনার সাথে সেই নোংরাগুলোই কিন্তু না জল। আমি কিন্তু এরম জলটাকে এরম গামলা থেকে শাকটা তুলে ঝাড়িয়ে নিয়ে কিন্তু চুবড়ির মধ্যে দেবো, যাতে না গামলা শুদ্ধ কিন্তু জলটা শুধু চুবড়ির মধ্যে ঢেলে দেবো না, সেই নোংরাগুলোই শুধু শাকের মধ্যে চলে যাবে। শাকগুলোকে একদম দেখো পুরো পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দিলাম, শাকের ভেতর থেকে যে জলটা রয়েছে সেগুলো ঝরে যাবে, আর কাদা ময়লাগুলো নেই, শাকটা পুরো ফ্রেশ। আর এখানে খুব যে ময়লা হয়েছে জলটা কিন্তু না, কারণ হলো গোড়াতেই কিন্তু কাদা থাকে, সেই গোড়াটা এবারে জল ঝরানো হয়ে গেছে। এবার চলো শাকগুলো তাহলে এবার ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেব।
একদম কচি শাক একদম। এই শাক কিন্তু একদম এতটা শাক তো পুরো ভাজবে একদম একটুখানি। শাকগুলো আমার সব কাটা হয়ে গেল ছোটো ছোটো করে। এবার শাকটা চুড়ির মধ্যে ঢেলে দিই, ঢাকা দিয়ে দিই। এবারে আমি দেখো শাকেতে দেবো দুটো পেঁয়াজ আর এই রসুন। রসুন আর পেঁয়াজ দিলে শাকটার টেস্টটাও ভালো হয়, খেতেও ভালো হবে। তাহলে রসুন আর পেঁয়াজটাকে কেটে নিই। তাহলে আমার শাকের জন্য যা যা উপকরণ লাগবে সব কিছু আমি কেটে নিয়ে রান্নার সামনে চলে এসেছি। শাক তো কেটেই নিয়েছি, কেটে তোমরা দেখলেই তো আমি ধুয়ে সুন্দর করে কেটে নিলাম। নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, একটা পুরো রসুন পুরো ছাড়িয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এই নিয়েছি শাকের মেন এটা হলো বাদাম। বাদামটাকে আমি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব, এরকম করে ভালো করে ছাড়িয়ে নেব। নিয়ে দেখো সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি। তাহলে চলো এবারে আমি শাক ভাজাটা এবারে বসিয়ে দিই। তার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে গ্যাসটাকে আমি ধরিয়ে নেব, নিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। শাক ভাজার জন্য একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা গরম হোক ততক্ষণে আমি এই যে রসুনটা নিয়েছি না, রসুনটাকে একটু থেতো করে নিই, ততক্ষণ তেলটা গরম হোক। এই কাঠটা নিলাম, এই রসুনগুলোকে এরকম একটা একটা করে থেতো করে নেব। কারণ রসুনটা শাকের মধ্যে একটু বেশিই দেবে, তাহলে শাকটা খেতেও ভালো হবে, শাকের টেস্টটাও খুব সুন্দর হবে। আমার থেতো করে নেওয়া হয়ে গেছে। দেখো এদিকে তেল কিন্তু গরম হয়ে গেছে। তেলের মধ্যে কিন্তু শুকনো লঙ্কাগুলোই আগে দেবো, কাঁচা লঙ্কাটা পরে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে লঙ্কাগুলোই দিয়েছি, কাঁচা লঙ্কাটা কিন্তু দিইনি। কাঁচা লঙ্কাটা যেহেতু ফ্লেভারের জন্য এখন দেবো না, পরে দেবো। শুকনো লঙ্কাটা দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দেবো কিন্তু রসুনটা আগে। রসুনটা দিলে তেলের মধ্যে রসুন থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরোয়। আর এই গন্ধটাই সত্যি কথা বলতে গেলে শাকের টেস্টটা আরও স্বাদটা বাড়িয়ে দেয়। শুকনো লঙ্কাটা হালকা করে ব্রাউন কালার ভাজা হয়ে এলে, তেল এতটাই হিট হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে সব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো ব্রাউন কালার রসুনটা ভাজা হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো এই দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ দুটো দিয়ে দেবো কুচি। পেঁয়াজ দুটোকে ভালো করে কুচি করে এর মধ্যে দিয়ে দেবো। হালকা করে নুনটা একটু অল্প দেবো, যাতে পেঁয়াজটা ভালো করে তাড়াতাড়ি ভাজার জন্য শুধু সামান্য অল্প করে এখন দিলাম। ভালো করে পেঁয়াজ আর রসুনটা তেলের সঙ্গে ভালো করে ভাজা হচ্ছে। কিন্তু হালকা হালকা দেখো ব্রাউন কালার ভাজা হয়েছে। পেঁয়াজ শাক ভাজাতে বেশি না ভাজলেও হয়, কারণ শাক ভাজার মধ্যে পেঁয়াজটা বেশ ডালে পড়বে, খেতেও ভালো লাগবে। যেহেতু আমি বাদামটা কিন্তু আগে ভেজে দিই, তার জন্য আমি এই পেঁয়াজের মধ্যে কিন্তু বাদামটা দিয়ে দিলাম। আমি বাদামটা দেখো, শাকও কিন্তু প্রোটিন আর বাদামও কিন্তু খুব প্রোটিন। মানে এই বাদামটা রেখেছি অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য রেখেছি। ও একদম শাক ভাজা খেতে চায় না, কিন্তু বাদাম খেতে খুব ভালোবাসে। তার জন্য আমি শাক ভাজার মধ্যে বাদামটা দিলাম, যাতে ও বাদামটা যেহেতু ভালোবাসে তো তাই বাদামটা দেখলে ও তখন খাবে, বাদামটাও খাবে, দেখবে শাকটাও ওর খাওয়া হয়ে যাবে। তোমাদেরকেও বলে দিচ্ছি, তোমাদের বাচ্চারা যদি এই শাক ভাজা না খেতে চায় না, তার মধ্যে একটু এই যেমন আমি চীনা বাদাম দিয়েছি, তোমরা পারলে একটু কাজু বাদাম, যেগুলো দিলে ওদের খেলে যেমন বাদামে প্রোটিন আছে, সেইগুলো প্রোটিন জাতীয় জিনিস সবজির মধ্যে বলো শাকের মধ্যে অ্যাড করবে। ওরা যেটা খেতে ভালোবাসে সেরকমভাবে আমি এটা চীনা বাদাম দিয়েছি। তোমরা পারলে কিন্তু একটু কাজু বাদাম, বা পারলে কোনো বাচ্চারা হয় কিশমিশ খেতে ভালোবাসে, কিশমিশও অ্যাড করতে পারো। যে যা বাচ্চারা ভালোবাসে সেইটার মধ্যেই তোমরা দিয়ে দেবে সবজির মধ্যে বলো। দেখো বাদামটা কিন্তু পেঁয়াজের সঙ্গে কিন্তু সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই বাদাম কিন্তু আমার মানে ছাড়াতে ছাড়াতে আমার ছেলে এসে বাদাম কতগুলো বাদাম খেয়ে নিচ্ছে, এত বাদাম ভালোবাসে। আর শাকটা বেলায় খাবে না, শাকেও কিন্তু প্রোটিন আছে, বাদামে প্রোটিন আছে, ওই জন্য না যেমন খাবে না তেমন শাকের মধ্যে একটু বাদাম এইবার খেতে বাধ্য। এবারে তাহলে এই শাকগুলো আমি দিয়ে দিলাম, একদম কড়া ভর্তি শাক, আর ভাজলে দেখবে একটুখানি হয়ে যাবে। এইবারে শাকটা আমি দিয়ে দিলাম, একটু ওপর নিচ করে দিলাম, দিয়ে এইবারে আমি যেরকম বাদামের পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়েছিলাম, যার জন্য শাকের ওপরে দেবো বলে। শাকের ওপরে নুনটা দিলে শাকটা ভালো করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর শাকটা সিজেও যাবে তাড়াতাড়ি। তাহলে চলো এবারে ভালো করে নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। শাকটাকে একটু ভালো করে ওপর নিচ করে নিই,
আস্তে করে দিতে হবে, শাকটা না তো পড়ে যাবে। অলরেডি দেখো শাকটা অনেকটা কিন্তু কমে এসছে, শাকটা অনেকটা দেখো মজে এসছে। এবারে আমি নাড়িয়ে চেড়ে নিলাম। এই যে কাঁচা লঙ্কাগুলো এই শাকের ওপরে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিলে শাকের ফ্লেভারটা খুব সুন্দর হয়। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এবারে আমি শাকটাকে ঢাকা দিয়ে দেবো, দিলে শাকটা এবার আস্তে আস্তে হবে। এদিকে তো শাকটা ভাজা বসিয়ে দিয়েছি, শাকটা ভাজা হোক। চলো তোমাদেরকে ঝোলটা দেখিয়ে দিই। মাছের ঝোলটা কত সুন্দর কালার এসছে, দেখো মাছটা দেখেছো কত সুন্দর গায়ে গায়ে কালারটা দেখেছো, মাছ থেকে পুরো তেলটা পুরো ছাড়িয়ে গেছে। শাক ভাজাটা আমার একদম পুরো রেডি হয়ে গেল। কতটা এক কড়া শাক ছিল একদম পুরো ভেজে একটুখানি হয়ে গেল। চলো নামিয়ে দিই, গ্যাসটা বন্ধ করে দিই। বাদামগুলো দিয়ে শাক ভাজাটা দেখতে খুব সুন্দর হয়েছে। দেখ বাদাম দিয়ে শাক ভাজা করেছি তোর জন্য, লাল শাক। এই তো দুজন মিলেই খাবো। ওদের দেখো বন্ধুরা, আজকের দুপুরের খাবার হলো তোমাদের দেখালাম বাদাম দিয়ে লাল শাক ভাজা ছেলের জন্যে, আর আলু সজনে ডাঁটা দিয়ে তেলাপিয়া, সেটা কিন্তু বেশি তেলাপিয়া মাছের ঝোল। ওই ওকে বাদাম দিয়ে শাক ভাজাটা খা, তুই তো বাদাম খেতে ভালোবাসিস বলে ওই জন্য আমি শাক ভাজাটা বাদাম দিয়ে দিয়েছি। আগে খেতে ছোট বিড়াল। সত্যি বাদাম দিয়ে শাক ভাজাটা, লাল শাক ভাজাটা সত্যি খুবই সুন্দর হয়েছে খেতে। কেমন হয়েছে বাবু বাদাম দিয়ে শাক ভাজা? বাদামগুলো খা, তুই তো বাদামগুলো খেতে ভালোবাসি বলে ওই জন্য। মাছের ঝোল খাবি? তারপরে বাদামগুলো দিয়ে শাক ভাজাটা খাও। সত্যি এবার মাছ দিয়ে খাচ্ছি। মাছ দিয়ে দেখি মাছের ঝোলটা কেমন হয়েছে। ভালো আছে, দেশি মাছ তো, আর সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল তো সত্যি কথা বলতে গেলে মাছের ঝোলটা এত সুন্দর হয়েছে যে কম মশলা দিয়ে জিরে আদা কাঁচা লঙ্কা শুধু পাতলা ঝোল, এত সুন্দর টেস্ট, সত্যি খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা। মাছটা খাও দেখো। সত্যি মাছের ঝোলটা সত্যি বলতে খুব সুন্দর হয়েছে খেতে। আর বাদাম দিয়ে লাল শাক ভাজাটাও সত্যি খুব সুন্দর হয়েছে। অবশ্যই তোমরা এরকম বানিয়ে খাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার এই দুটো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর কমেন্ট। তোমাদের কমেন্ট মানে কিন্তু আমার প্রেরণা। তাহলে দেখা হচ্ছে পরের রান্নার ভিডিওতে।